আগের এপিসোডে দেখেছিলাম লিহান কিছু অবস্ট্রিকাল পার করে একটা গর্তের কাছে চলে যায়, আর আজকের এপিসোডের শুরুতেই তারা গর্তের ভেতরে পৌঁছে যায়। গর্তের ভেতরে লাফ দিয়ে নামতেই লাংওয়ান অবাক হয়ে বলে, আমি তো ভাবতেই পারিনি জায়গাটা এত গভীর হবে, কারণ নিচে নামতে তারা দেখে এটা একটা বিশাল আন্ডারগ্রাউন্ড কেভ তৈরি হয়ে গেছে এখানে। চারপাশে দেখে লিহান বলল, মনে হচ্ছে সব বিস্ট আগে থেকেই মাটির নিচে ছিল, তারপর এই প্ল্যান্ট ওদের কন্ট্রোল করে নিচ থেকে উপরের দিকে নিয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে এই গর্তটা উপর থেকে নিচে নামা নয়, বরং নিচ থেকে উপরে ওঠা হয়েছে। এমন সময় জিয়া সামনে একটা জিনিস দেখে উত্তেজিত হয়ে চিৎকার করে বলে, এদিকে এসো, আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস খুঁজে পেয়েছি। তার কথা শুনে লিহান আর লাংওয়ান দ্রুত তার কাছে চলে যায়। লাংওয়ান নিজের পাওয়ার ব্যবহার করে চারদিকে আলোকিত করে। আলো জ্বলে উঠতেই তারা দেখতে পেল একটা মৃতদেহের গায়ে অদ্ভুত কিছু ফুল জন্মে আছে। আরো ভয়ঙ্কর বিষয় হলো সেই মৃতদেহটা এখনো নড়ছে এবং কষ্টে ভরা গলায় বলছে, প্লিজ আমাকে বাঁচাও। ফুলগুলো দেখে জিয়া বিস্মিত হয়ে বলল, এটা কি সেই সোল ফ্লাওয়ার যেটা মৃতদেহের উপর জন্মায়? লিহান অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এগুলোকে চেনো? জিয়া মাথা নেড়ে বলল, অবশ্যই, এটা সোল ফ্লাওয়ার। এই সোল ফ্লাওয়ার মানুষের শরীরে জন্মায়। প্রথমে মানুষের কনসিয়াসনেস শোষণ করে, তারপর সেই কনসিয়াসনেসকে নিজের ভেতরে ধরে রাখে। তাই মানুষ মারা গেলেও তার চেতনা পুরোপুরি হারিয়ে যায় না। শুধু তাই নয়, এই ফ্লাওয়ার খুবই অ্যাগ্রেসিভ, মানুষের শরীরকে ব্যবহার করে আশেপাশে সবকিছু ধ্বংস করার চেষ্টা করে। আমি তো ভেবেছিলাম বহু বছর আগে এদের অস্তিত্ব শেষ হয়ে গেছে, কিন্তু এখনো এরা বেঁচে আছে। সেটা সত্যি অবিশ্বাস্য। জিয়ার কথা শুনে লিহান বুঝতে পারলো এই প্ল্যান্ট শুধু জীবিত মানুষদের নয়, মৃতদেহকেও ব্যবহার করতে পারে। ঠিক তখনই জিয়া অবাক হয়ে বলল, জানো, প্রায় 300 বছর আগে এই প্ল্যান্ট এখানে নিয়ে আসা হয়েছিল, আর এটা তৈরি করেছিল ডিভাইন রেলমের সন অফ গড। তিনি নিজের খুব প্রিয় একজন মানুষকে বাঁচানোর জন্যই এই সোল ফ্লাওয়ার তৈরি করেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো পরীক্ষাটা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। মানুষটাকে বাঁচানোর বদলে এটা তাকে এক ধরনের জম্বিতে পরিণত করে দেয়। উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু ফলাফল ভয়ঙ্কর হয়ে উঠেছিল। তাই প্রথম দেখাতেই এই জায়গাটা আমার কাছে খুব পরিচিত লাগছিল। এরপর জিয়া হাসতে হাসতে বলল, তোমরা কি করবে জানি না, কিন্তু আমি ভেতরে আরো এক্সপ্লোর করতে ভীষণ এক্সাইটেড। এটা বলে সে দ্রুত কেভের আরো গভীরের দিকে দৌড়ে চলে গেল। লাংওয়ান ওর দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, আমার মনে হচ্ছে এখানে আগে থেকে ট্র্যাপ পাতা আছে। জিয়া অনেক দূরে চলে গেছে। এখন যেহেতু আমরা জানি এটা একটা ট্র্যাপ, তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আগে পরিস্থিতিটা ভালোভাবে বুঝতে হবে। কিন্তু তোমরা তো জানো লিহানের সব কি রকম। সে হালকা এসে বলল, যদি সত্যি ট্র্যাপ হয় তাহলে তো মজাই হবে। আমি বরং জানতে চাই এই ট্র্যাপ কে বানিয়েছে আর এর পেছনে আসল উদ্দেশ্য কি। এই কথা বলেই সে একাই সামনে হাঁটতে শুরু করলো। লাংওয়ানও বাধ্য হয়ে তার পেছনে এগিয়ে গেল। আরো গভীরে যাওয়ার পর চারপাশে থাকা অসংখ্য মানুষের কান্নার শব্দ তাদের কাছে ভেসে এলো। আমাদের বাঁচাও, প্লিজ আমাদের মুক্ত দাও। চারদিকে শুধু যন্ত্রণায় ভরা সোলের কনসিয়াসনেসের আর্তনাদ। মনে হচ্ছিল তারা বছরের পর বছর ধরে অসহ্য কষ্টের মধ্যে বন্দী হয়ে আছে। ঠিক তখন জিয়া আবার লিহানের পাশে এসে রহস্যময় একটা হাসি দিয়ে বলল, জানো, আমি এবারও একটা ইন্টারেস্টিং জিনিস খুঁজে পেয়েছি। এবার গেস করে বলো তো সেটা কোথায় আছে। কিন্তু সে কথা শেষ করার আগেই চারপাশ থেকে অসংখ্য মোটা ভেন বজ্রগতিতে ছুটে এসে লিহানের উপর আক্রমণ চালায়। তবে লিহান আগে থেকে সতর্ক ছিল। এক মুহূর্ত দেরি না করে সে নিজের শর্ট বের করে একটা বিশাল স্ল্যাশ ছুড়ে মারে। এক আঘাতেই সব ভেনগুলো টুকরো টুকরো হয়ে চারদিকে ছিটকে পড়ে। এদিকে সুযোগ বুঝে জিয়া আবার অদৃশ্য হয়ে যায়। পরের মুহূর্তে চারদিক থেকে অসংখ্য ভেন একসঙ্গে তাদেরকে ঘিরে ফেলে। লংওয়ান নিজের শর্ট শক্ত করে ধরে বলল, মনে হচ্ছে এটাই ওদের আসল টেরিটরি। এখানে ওদের সঙ্গেই লড়াই করা সহজ হবে না। কথা শেষ হতে কয়েকটা ভেন সরাসরি তার দিকে ঝাঁপিয়ে পড়লো। লংওয়ান লাফিয়ে উঠে একের পর এক স্ল্যাশ চালিয়ে সবগুলো ভেনকে কেটে ফেললো। কিন্তু ওপরের দিক থেকে নতুন ভেন নেমে আসছিল, আর নিচের দিক থেকেও আরো অনেক ভেন তাদের পা জড়িয়ে ধরতে শুরু করে। ঠিক তখনই লিহান সামনে এসে একটা বিশাল স্ল্যাশ মারে। এক আঘাতেই লংওয়ানের আশেপাশে থাকা ভেনগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। তারপর লংওয়ান মাটিতে নেমে নিজের আইস পাওয়ার ব্যবহার করে বাকি ভেনগুলোকে বরফে জমিয়ে দেয়। এটা দেখে লিহান বলল, তোমার ফ্রিজিং টেকনিক ওদের বেশিক্ষণ আটকে রাখতে পারবে না, তার চেয়ে অন্য কিছু করার ট্রাই করি। একথা বলে সে নিজের ফায়ার পাওয়ার ব্যবহার করলো। মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়লো। দাও দাও করে পুরো কেভ চলতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্ল্যান পুড়তে শুরু করলেও চারপাশে আটকে থাকা সব সোল কনসিয়াসনেস একসঙ্গে চিৎকার করে উঠলো, কারণ আগুনের যন্ত্রণা ওরা অনুভব করছিল। এটা দেখে লংওয়ান দ্রুত একটা আইস ওয়াল তৈরি করে আগুনকে নির্দিষ্ট জায়গার মধ্যে আটকে দেয়, যাতে সেটা আর ছড়িয়ে না পড়ে। ঠিক তখনই আগুনের ভেতর থেকে একটা ছোট্ট কণ্ঠ ভেসে এলো, বড় ভাই, প্লিজ আমাকে এখানে ফেলে যেও না। জিয়া ধীরে ধীরে সামনে এসে ঠান্ডা গলায় বলল, অবশেষে মুখ খুললে, এত সময় লাগলো কেন? আমি হলে এতক্ষণ অপেক্ষাই করতাম না। লিহান আগুনের ভেতরে তাকিয়ে দেখতে পেল একটা অদ্ভুত ফ্লাওয়ারি এর কথাগুলো বলছে। এটা দেখে লংওয়ান সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে বলল, সাবধানে থেকো, এটা নিশ্চয়ই একটা ট্র্যাপ। লিহান আগুনের শক্তি একটু কমিয়ে সামনে থাকা বলের মতো একটা স্ট্রাকচারের ওপর স্ল্যাশ চালিয়ে সেটাকে ধ্বংস করে দিল। স্ট্রাকচার ধ্বংস হয়ে যেতেই সেখান থেকে ফক্সি
ফক্সির বডি বেরিয়ে এলো, কিন্তু তার কপালে একটা ফ্লাওয়ার লেগে আছে যেটা ধীরে ধীরে তার কনসিয়াসনেস শোষণ করছে। দৃশ্যটা দেখে লং ওয়ান এক সেকেন্ডও দেরি না করে মারাত্মক অ্যাটাক ছুড়ে দেয়, কিন্তু সেই ফ্লাওয়ার সহজেই অ্যাটাকটা এড়িয়ে চিৎকার করে ওঠে, আমাকে মেরো না, আমি মানুষ। লিহান নিজের শটটার দিকে তাক করে ঠান্ডা গলায় বলল, তুমি মানুষ হও কিংবা ফ্লাওয়ার, আমার বন্ধুর কনসিয়াসনেস শোষণ করছো কেন? তাই তোমার বেঁচে থাকার কোনো দরকার নেই। এই বলে সে আরো অ্যাটাক করতে উদ্যত হয়। ফ্লাওয়ারটা তাড়াতাড়ি চিৎকার করে বলে, থামো, আমি ফক্সির কনসিয়াসনেস খেয়ে ফেলিনি। কিন্তু ততক্ষণে লিহানও তার শর্ট স্ল্যাশ ছুড়ে মেরেছে। কোন রকমে অ্যাটাক এড়িয়ে ফ্লাওয়ার আবার বলল, দেখো ফক্সি একদম ঠিক আছে, আমার নিজের একটা কনসিয়াসনেস আছে, আমি তোমাদের শত্রু নই। আর একটা বিষয় নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো, আমার ফ্লাওয়ারের রং অন্যগুলোর থেকে আলাদা, কারণ আমি ওদের মতো নই। লংওয়ান সন্দেহ ভরা চোখে তার দিকে তাকিয়ে বলল, তোমার নিজের কনসিয়াসনেস আছে, অথচ তুমি অন্যের বডি কন্ট্রোল করছো। তার উপর আমরা অন্য সব সোল পাওয়ার সম্পর্কে কিছু জানি না, তাই তুমি ওদের থেকে অনেক বেশি বিপজ্জনক হতে পারো। ফ্লাওয়ারটা কষ্ট ভরা গলায় বলল, এর জন্য আমাকে দোষ দিও না, আমি তো ওদের মতোই একজন ভিকটিম। আমাদের তৈরি করা হয়েছিল শুধু কনসিয়াসনেস ধরে রাখার জন্য। আমি যে আলাদা হয়ে গেছি সেটা তো আমার দোষ নয়। লিহান ধীরে ধীরে তার সামনে এগিয়ে গিয়ে বলল, যদি সত্যি তুমি মানুষ হও তাহলে নিজের নাম বলো, আর কোন সেক্টর কোন ডিসাইপল ছিলে তুমি সেটাও বলো। ফ্লাওয়ার উত্তর দিল, আমার নাম হলো লি ইয়াও, আমি লি হাই ফ্যামিলিয়নের ওয়ান চাও পিকের 12তম জেনারেশনের ডিসাইপল। একথা শুনে লিহান হেসে ফেললো, বলল, মনে হচ্ছে ফক্সির কনসিয়াসনেস থেকে তুমি মেমোরি পড়ে এসব বানিয়ে ফেলেছো। পাশ থেকে জিয়াও বলল, শেষ পর্যন্ত এটা একটা প্ল্যান্টিত, মিথ্যা বলতে ওর কতক্ষণ সময় লাগবে? তাদের কারো মুখে বিশ্বাসের ছাপ না দেখে লি ইয়াও অসহায় গলায় বলল, আমি জানি তোমরা আমার কথায় বিশ্বাস করছো না, কিন্তু আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারি। এই প্ল্যান্টের রুট এর ভেতরে একজন মানুষ লুকিয়ে আছে, তোমরা চাইলে আমি তোমাদের সেখানে নিয়ে যেতে পারি। আমার মনে হয় তোমরা যাকে খুঁজছো সেই মানুষটা সেখানে আছে। লিহান শান্তভাবে জিজ্ঞেস করলো, বিনিময়ে তুমি কি চাও? লিহাও সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমাকে আমার সেক্টে ফিরিয়ে নিয়ে যাবে। আমার মাস্টার আমাকে দেখলেই আমার আসল পরিচয় বলে দিতে পারবে। একথা শুনে লং ওয়ান চুপচাপ মুখ ফিরিয়ে নিল, কারণ সে খুব ভালো করে জানতো সেখানে এখন আর ইয়ালাও এর মাস্টার নেই, তাই তার পরিচয় নিশ্চিত করারও কেউ নেই। আর লিহান শুধু মুচকে এসে বলল, ঠিক আছে চলো দেখি সামনে কি আছে। এরপর লিয়াও তাদের কেবের আরো গভীরে নিয়ে যাওয়া শুরু করলো। কিছু দূর এগিয়ে গিয়ে বিশাল একটা গোলকার কোর দেখতে পেল তারা। তার ভেতরে একটা মানুষের মতো অবয়ব ধীরে ধীরে তৈরি হচ্ছে। লিয়াও সেটার দিকে ইশারা করে বলল, এটা প্ল্যান্ট কোর, আশেপাশে সব কনসিয়াসনেসের শক্তি ব্যবহার করে এটা একটা নতুন হিউম্যান বডি তৈরি করছে। এখনো পুরোপুরি এটা কমপ্লিট হয়নি, তাই কিছু অংশ এখনো তৈরি হচ্ছে। কিন্তু লিহান তার একটা কথাও গুরুত্ব দিল না। সে মুহূর্তের মধ্যেই সামনে গিয়ে নিজের শর্ট দিয়ে কোরের ওপর প্রচন্ড একটা স্ল্যাশ ছুড়ে মারলো। ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো কেপ কেঁপে উঠলো। এটা দেখে লিয়াও আতঙ্কে চিৎকার করে উঠলো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি আমাদের সবাইকে মারতে চাও? এখানে থাকা অসংখ্য কনসিয়াসনেস এই কোরের এনার্জি দিয়েই বেঁচে আছে। যদি তুমি এটাকে জাগিয়ে দাও তাহলে এটা আমাদের এনার্জি প্রবাহ করা বন্ধ করে দিবে, তখন আমরা সবাই মারা যাব। আর তুমি এটাও জানো না এটা জেগে ওঠার পর তোমাদের বাঁচিয়ে রাখবে কিনা। লং ওয়ান পালকুসকে বলল, তাহলে আগে এসব আমাদের বলনি কেন? লিয়াও তাড়াহুড়ো করে উত্তর দিল, ও আমাকে কিছু বলার সুযোগই দেয়নি, হঠাৎ করে অ্যাটাক করে বসেছে। ঠিক তখনই প্ল্যান্ট করে ভেতর থেকে বিশাল পরিমাণ এনার্জি বের হতে শুরু করলো। পরের মুহূর্তে অসংখ্য ভেন চারদিকে ছড়িয়ে বেরিয়ে এলো। বেরিয়ে এসে লিহানের উপর ঝাঁপিয়ে পড়লো। লিহানও নিজের ফায়ার পাওয়ার আর লং ওয়ান নিজের আইস পাওয়ার ব্যবহার করে একের পর এক ভেন ধ্বংস করতে লাগলো। কিন্তু এবার পরিস্থিতি আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর, কারণ প্ল্যান্ট কোরের কাছাকাছি থাকা অসংখ্য ভেন একসঙ্গে দল ভেদে তাদের দিকে আক্রমণ করা শুরু করলো। ফলে ওদের পক্ষে সব অ্যাটাক এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়লো। চারদিক থেকে অসংখ্য ভেন একসঙ্গে আক্রমণ চালাতে থাকায় চারদিকের পরিস্থিতি খুব খারাপ হতে শুরু করলো। ধীরে ধীরে সেই ভেনগুলো পুরো জায়গাটাকে বন্ধ করে দিতে লাগলো। এটা দেখে লিয়াও আতঙ্কিত হয়ে লিহানকে বলল, যদি এই জায়গাটা পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে পরে আর কখনো এখানে ঢোকা যাবে না, তাই তাড়াতাড়ি তোমার ফায়ার পাওয়ার ব্যবহার করে সবগুলো ভেন পুড়িয়ে ফেলো। যদি ওরা কোরটাকে পুরোপুরি ঢেকে ফেলে তাহলে আর কখনো এটাকে খুলতে পারবে না। লিহান মুচকে এসে বলল, আমার চেয়ে তোমাকে তো বেশি চিন্তিত লাগছে, তাহলে আগে তোমাকে একটু সামনে পাঠানো যাক। কথা শেষ করে সে লিয়াওকে তুলে সোজা প্ল্যান্ট কোরের দিকে ছুঁড়ে মারলো। তারপর নিজেও সেই দিকে তার পেছনে পেছনে এগিয়ে গেল। ইতিমধ্যে লিহান নিজের সবচেয়ে শক্তিশালী একটা অ্যাটাক প্রস্তুত করে ফেলেছিল। এটা থেকে লিয়াও চিৎকার করে উঠলো, থামো, অ্যাটাক করো না। কিন্তু লিহান তার কোনো কথা না শুনলো। একটা প্রচন্ড শর্ট স্ল্যাশ ছুড়ে মেরে পুরো প্ল্যান্টের কোরটাকে দুই ভাগে ভাগ করে ফেললো। মুহূর্তের মধ্যে তার পাশে সব ভেন নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। প্রচন্ড ধাক্কায় লিয়াও দূরে গিয়ে ছিটকে পড়লো। সেই জায়গাতে সে ফক্সির বডি থেকে আলাদা হয়ে গেল। ঠিক তখনই দেখা গেল জিয়া আগে থেকে সব বুঝে পরিকল্পনা করে রেখেছিল। সে লিয়াও এর অরিজিনাল বডির সামনে দাঁড়িয়ে তাকে ব্লক করে দিল। হালকা এসে জিয়া বলল, সত্যি বলতে আজকে শোটা ভীষণ মজার ছিল। রাগে লিয়াও চিৎকার করে বলে, তোমাদের আসল উদ্দেশ্য কি? লিহান ঠোঁটে হালকা হাসি নিয়ে
সামনে এগিয়ে এলো। তারপর বলল, তুমি কি ভেবেছিলে সোল ফ্লাওয়ার রেস্টোরেশন মেথড সম্পর্কে আমরা কিছুই জানি না? এই টেকনিকের প্রথম ধাপই হলো নিজের কনসিয়াসনেসকে বডি থেকে আলাদা করা, আর তুমি সেটাই করছিলে। তাই এবার দেখি তো তোমার আসল চেহারাটা কেমন। এই বলে লিহান ধীরে ধীরে সেই বডিটাকে ঘুরিয়ে দিল। মুখটা দেখে সে একেবারে হতভম্ব হয়ে গেল। এটা অসম্ভব। তুমি কি সত্যি লুজেন পিকে ডিসাইপল লিয়াও? পাশে দাঁড়িয়ে থাকা লং ওয়ানও ছুটে এসে মুখটা দেখলো। পরে মুহূর্তে তার চোখ বড় বড় হয়ে গেল। পরে বলল, সিস্টার লি, এটা কি সত্যি তুমি? ঠিক সেই সময় ফক্সিও তার জ্ঞান ফিরে পেল, কিন্তু সুযোগ বুঝে সোল ফ্লাওয়ার আবারও তার উপর ঝাঁপিয়ে পড়ে, যেন আবার তাকে প্রসেস করতে পারে। তবে লিহান এক মুহূর্ত দেরি না করে একটা স্ল্যাশ ছুড়ে মেরে তার পরিকল্পনা ধ্বংস করে দেয়। ভয়ে ফক্সি কাঁপতে শুরু করে। এদিকে সোল ফ্লাওয়ার বুঝতে পারছিল না কি করবে। সে আবারও নিজের অরিজিনাল বডিতে ফিরতে চাইলো, কিন্তু লং ওয়ান নিজের আইস পাওয়ার ব্যবহার করে তার পর্দা আটকে দিল। আর সেই সুযোগে লিহান একটা না কয়েকটা স্ল্যাশ চালিয়ে সোল ফ্লাওয়ারটাকে 4 টুকরো ভাগ করে দিল। সবাই ভেবেছিল এবার নিশ্চয়ই ও শেষ, কিন্তু তখনই 4 টুকরো হয়ে যাওয়া সোল ফ্লাওয়ার এর 4টি পেটেল বজ্রগতিতে উড়ে এসে সরাসরি লং ওয়ানের বডির ভেতরে ঢুকে গেল। ঘটনা এত দ্রুত ঘটলো যে লিহান চাইলেও থামাতে পারলো না। পরের মুহূর্তেই লং ওয়ান এর মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার পুরো বডি কাঁপতে শুরু করলো। এটা থেকে জিয়া বিরক্ত হয়ে বলল, ঝামেলা হয়ে গেল। এখন এই সোল ফ্লাওয়ার এই পেটেলকে ধ্বংস করাও যাবে না। তারপর সে লং ওয়ানের দিকে তাকিয়ে বলল, সাবধানে থেকো। যদি এটা তোমার স্পিরিচুয়াল পাওয়ার শোষণ করে শুরু করে দেয়, তাহলে ধীরে ধীরে তোমার পুরো বডি দখল করে নেবে। একবার সেটা হয়ে গেলে নিজের বডির উপর আর কখনো তুমি কন্ট্রোল ফ্রি হবে না। এ কথা শুনে লিহান সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে এগিয়ে গেল, কিন্তু লং ওয়ান হাত তুলে তাকে থামিয়ে দিল। অন্যদিকে কিছুই না বুঝে ফক্সি উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, বিউটিফুল মাস্টার, আপনার কি হয়েছে? ঠিক তখনই লিয়াও এর কনসিয়াসনেস ঠান্ডা গলায় বলল, সবকিছুর জন্য দায়ী হলো এই ফক্স ডেমন। আমি যদি ওর পুরো এসেন্স শোষণ করতে পারতাম, তাহলে অনেক আগেই আমি আমার অরিজিনাল বডিতে যেতে পারতাম। এই কথাগুলো শুনে ফক্সের মুখ একেবারে সাদা হয়ে গেল। সে এবার বুঝতে পারলো শুরু থেকেই সে সোল ফ্লাওয়ার এর টার্গেটে ছিল। লং ওয়ান নিজের বডিতে কন্ট্রোল ফিরে পাওয়ার প্রাণপণ চেষ্টা করতে লাগলো। সে দাঁতে দাঁত চেপে বলল, যদি তুমি আমার বডি থেকে বের না হও, তাহলে আমি নিজেকেই নিজে শেষ করে দেব, আর আমি মরলে তো তুমি এর সঙ্গে সঙ্গে মারা যাবে। এ কথা শুনে জিয়া অবাক হয়ে বলল, মেয়েটা সত্যি সাহসী। এখনো ওর নিজের কনসিয়াসনেস পুরো হারিয়ে ফেলেনি সে, তার মানে এখনো লং ওয়ানকে বাঁচানো সম্ভব। অন্যদিকে লিয়াও এর কনসিয়াসনেস পুরো বডির কন্ট্রোল নিয়ে লি ওয়ানের ওয়েপেন তুলে লিহানের দিকে তাক করলো। সে চিৎকার করে বলল, আর এক কদমও সামনে আসবে না, না হলে আমি ওকে এখানেই মেরে ফেলবো। কিন্তু লিহান, তার মুখে কোনো ভয়ের ছাপ ছিল না। সে হালকা এসে নিজের অরা রিলিজ করে বলল, মানুষকে থ্রেট দিতে তোমার খুব ভালো লাগে তাই না? কিন্তু একটা জিনিস ভুলে গেছো, এই খেলায় সবচেয়ে বড় প্লেয়ার হলো আমি। কথা শেষ করে সে বজ্রগতিতে এগিয়ে গিয়ে নিজের শর্ট সোজায় লং ওয়ানের বুকে ঢুকিয়ে দিল। সবাই হতবাক হয়ে গেল, এমনকি লিয়াও ভয়ে কেঁপে উঠলো। লিহান শান্ত গলায় বলল, আমার পাওয়ার মাঝে মধ্যে কন্ট্রোলের বাইরে চলে যায়। যদি ভুল করে আমার হাতটা একটু কেঁপে যায়, তাহলে এই বডিটা পুরোপুরি শেষ হয়ে যাবে। শটটা ঠিক হৃদয়ের সামনে আছে, চাইলে এখানে ওকে বাঁচাতে পারবো, কিন্তু যদি 1 ইঞ্চিও নড়ে যায়, তাহলে তোমার বেঁচে থাকার জন্য কোনো সুযোগ থাকবে না। আর আগে কাঁপতে কাঁপতে লিয়াও বলল, মনে হচ্ছে এই মেয়েটার জন্য তোমার কোনো চিন্তা নেই, তাহলে আমি ওকে মেরে ফেলবো। রেহান ঠান্ডা গলায় উত্তর দিল, যদি সত্যি মারতে পারো তাহলে মেরে ফেলো, আগে প্রমাণ করো তোমার সে সাহস আছে। কথাগুলো শুনে লিয়াও সত্যি লং ওয়ানের ওয়েপেন চালানোর চেষ্টা করলো, কিন্তু ঠিক সেই মুহূর্তেই লং ওয়ান নিজের কনসিয়াসনেস দিয়ে আবারও নিজের বডির কন্ট্রোল ফিরে ফেলল। সে সঙ্গে সঙ্গে নিজের ওয়েপেন দূরে ছুড়ে ফেলে দিল। এই সুযোগে লিহান শটটা বের করে নিয়ে জিজ্ঞেস করলো, একটা প্রশ্ন উত্তর দাও, তোমাকে এখানে কে পাঠিয়েছে? যাও ইউজিং। লিয়াও মাথা নেড়ে বলল, আমি শুধু একটা কনসিয়াসনেস, সবকিছু জানি না। আমার শুধু নিজের পিক আর মাস্টারের কথাই মনে আছে। ওদিকে জিয়া একটা সোল ফ্লাওয়ার হাতে নিয়ে বলল, একটা সোল ফ্লাওয়ার জন্মাতে 3 বছর সময় লাগে। সত্যি বলতে লুজ এন্ড পিক এর মাস্টারদের নিজের মৃত্যুর নাটক করতে খুবই ভালো লাগে। লিহান মুচকে এসে বলল, যদি সত্যি সে নিজের মৃত্যুর অভিনয় করে থাকে, তাহলে তাকে বের করে আনা আমাদের জন্য কঠিন কাজ নয়। এ কথা শুনেই লিয়াও আবারও উত্তেজিত হয়ে আক্রমণ শুরু করলো। সে লং ওয়ানের বডি ব্যবহার করেই একের পর এক অ্যাটাক ছুড়ে দিতে লাগলো, কিন্তু লিহান খুব সহজেই অ্যাটাকগুলো ব্লক করে দিল। তারপর বজ্রগতিতে সামনে গিয়ে এক হাতেই লিয়াও এর গলা চেপে ধরলো। তারপর বলল, তুমি কোনোদিনও আমাকে হারাতে পারবে না। রাগে কাঁপতে কাঁপতে লিয়াও বলল, আমি শুধু আমার মাস্টারের জন্যই বেঁচে আছি, তুমি আমাকে কখনোই থামাতে পারবে না। পাশে দাঁড়িয়ে থাকা জিয়া অবাক হয়ে বলল, কি অদ্ভুত, একটা মানুষ নিজের জীবনের থেকেও তার মাস্টারকে বেশি গুরুত্ব দিচ্ছে। আর জিয়া হঠাৎ বলে উঠলো, আমার মনে হয় ও তার মাস্টারকে ভালোবাসে। এদিকে লিয়াও বারবার লং ওয়ানের টেকনিক কপি করে অ্যাটাক করতে থাকে, কিন্তু লিহান প্রতিটা টেকনিক অনায়াসে কাউন্টার করে দেয়। অবাক হয়ে লিয়াও জিজ্ঞেস করলো, তুমি তো লং ওয়ানের ডিসাইপল, তাহলে তার টেকনিক এত সহজে কাউন্টার করছো কিভাবে? লিহান হেসে বলল, একটা কথা বলি, আমি লুজ এন্ড পিকে আসার পর থেকেই আজ পর্যন্ত আমার মাস্টার আমাকে একবারও হারাতে পারেনি। একথা শুনে লিয়াও
মুহূর্তের জন্য থমকে গেল। সেই সুযোগেই লিহান তার ওয়েপেন কেড়ে নিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলো, তোমার মাস্টার সম্পর্কে আমি অনেক কিছুই জানি। আমি সেই বাড়িতেই থাকি যেখানে তোমার মাস্টার থাকতেন। এমনকি তোমার সবচেয়ে প্রিয় ফ্লাওয়ার ভ্যাসটাও আমি ভুল করে ভেঙে ফেলেছি। এই কথা শুনে লিয়াও হতভম্ব হয়ে গেল। অসম্ভব, মাস্টার ওটা কখনোই ভাঙতে দিতেন না। লিহান এবার তার কানের কাছে গিয়ে আস্তে করে বলল, একটা সত্যি কথা জানো, তুমি মারা যাওয়ার পর তোমার মাস্টার অনেক আগেই তোমার বদলে নতুন একটা ডিসাইপলকে খুঁজে নিয়েছে। এই কথাটা লিয়াও এর হৃদয়ে যেন বজ্রঘাতের মতো গিয়ে লাগলো। সে কাঁপা গলায় বলল, না, এটা হতে পারে না, মাস্টার কখনোই এমন করতে পারেন না। লিহান আবার বলল, যদি সত্যি তিনি তোমাকে এত ভালোবাসতেন তাহলে তোমাকে বাঁচাতে আসেননি কেন? বিশ্বাস না হলে তার সি অফ নলেজে গিয়ে নিজে দেখে নাও। অবশেষে লিয়াও তার মাস্টার এর মেমোরি দেখতে শুরু করলো। সেখানে সে দেখতে পেল তার মাস্টার এখনো লংওয়ানের সঙ্গে স্বাভাবিক জীবন কাটাচ্ছে। সেই দৃশ্য দেখেই লিয়াও ভেঙে পড়লো, তাহলে মাস্টার সত্যি আমাকে ভুলে গেছেন। সে যখন মেমোরি দেখায় ব্যস্ত ছিল, ঠিক তখনই লিহান সুযোগ নিয়ে লংওয়ানকে পুরোপুরি জায়গায় তুললো। জ্ঞান ফিরে পেতেই লংওয়ান নিজের পাওয়ার ব্যবহার করে নিজেকে আঘাত করে। এক আঘাতের ধাক্কায় সোল ফ্লাওয়ার তার বডি থেকে বের হয়ে আসে। এবার আর লিয়াও কোনো প্রতিরোধ করলো না, চুপচাপ বডি ছেড়ে বেরিয়ে এলো। জিয়া সবকিছু দেখে বলল, উফ, বডি থেকে বের করার এর থেকেও মজার অনেক উপায় ছিল। ঠিক তখনই সে লক্ষ্য করলো লিহান নিজের লাইফ ফোর্স ব্যবহার করে লিয়াওকে বাঁচানোর চেষ্টা করছে। সে অবাক হয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এত কিছুর পরও ওকে বাঁচাতে চাইছো? লিহান শান্তভাবে উত্তর দিল, আমি আর মেমোরি মুছে দিচ্ছি, ও শুধু বেঁচে থাকলে আমার জন্য যথেষ্ট। আমি চাই না ভবিষ্যতে জাও ইউজিনকে মারার সময় ও আবার পুরনো আবেগ নিয়ে আমার সামনে দাঁড়াক। সব মেমোরি মুছে দিয়ে লিহান তার সোল আবারও অরিজিনাল বডিতে ফিরিয়ে দিল। কিছুক্ষণ পর লিয়াও ধীরে ধীরে চোখ খুলে ফেলে। চারপাশে তাকিয়ে সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমরা কে? লিহান হেসে তার হাত ধরে বলল, চলো, মাস্টার তোমাকে ডাকছেন, তোমার সিনিয়র ব্রাদার তোমাকে নিতে এসেছে। এই কথা শুনে লিয়াও আনন্দে হেসে উঠলো। তারপর লংওয়ানের দিকে তাকিয়ে বলল, তাহলে আপনি নিশ্চয়ই আমার সিনিয়র সিস্টার। ওরা তিনজন সেখান থেকে চলে যাওয়া শুরু করলো। ঠিক তখনই সিন বদলে জাও ইউজিনকে দেখা যায়। তার মুখে স্পষ্ট রাগের উদ্বেগ। সে দাঁতে দাঁত চেপে বলল, সব গন্ডগোল হয়ে গেল, তার মানে সে সত্যি মারা যায়নি। এরপর আমরা দেখি মাস্টার জিং সেই গুপ্ত গুহায় পৌঁছে গেছেন। সেখানে গিয়ে তিনি লুকে দেখতে না পেয়ে ভীষণ রেগে যান। তিনি সংলিকে দোষ দিয়ে বলেন, তুমি তো বলেছিলে আরো 3 বছর পর লু পুরোপুরি জীবিত হয়ে যাবে, তাহলে মাত্র 1 বছরের মধ্যেই সবকিছু কিভাবে ফাঁস হয়ে গেল? তখন সংলি শান্তভাবে সামনে এসে উত্তর দেয়, তুমি এই গাছটাকে অতিরিক্ত পুষ্টি দিয়েছিলে, তাই সেটা স্বাভাবিকের তুলনায় বেশি দ্রুত বেড়ে যায় আর সবার চোখের সামনে চলে আসে। কথা শুনেই মাস্টার জিং তলোয়ার বের করে সংলির দিকে তাক করে চিৎকার করে বলেন, আমার ডিসাইপল লু কোথায়? সংলি একদম শান্ত গলায় বলে, ইয়ং ফ্যামিলির মাস্টার তাকে নিয়ে গেছেন। আর একটা কথা বলে দেই, সেই গাছটার রুট ধ্বংস করে দিয়েছে সে, তাই এখন আর লুর হাতে মাত্র 3 দিন সময় বাকি আছে। এই খবর শুনে মাস্টার জিং এর মুখের রং বদলে যায়। তিনি ভীষণ অস্থির হয়ে পড়েন। রাগের মাথায় সংলিকে আঘাত করলে তার কপালে কেটে যায়। তারপর মাস্টার জিং আবারও চিৎকার করে বলেন, বল, ইয়ং ফ্যামিলির মাস্টার এখন কোথায় আছে? সংলি মুচকে এসে বলল, বলবো, তবে তার আগে আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার নিয়ে যাও। কথা শেষ করে সে একটা স্পেল ব্যবহার করলো। মুহূর্তের মধ্যে মাস্টার জিং চারদিক থেকে আটকা পড়ে যান। তিনি আর একটু নড়াচড়া করতে পারছিলেন না। এরপর সংলি নির্দয়ভাবে তার উপর আক্রমণ চালায়। আঘাতের শক্তিতে মাস্টার জিং ছিটকে গিয়ে একটা পাথরের সঙ্গে সজোরে ধাক্কা খান। আর তাকে এই অবস্থায় দেখে সংলি যেন ভীষণ আনন্দ পাচ্ছিল। এরপর দৃশ্য বদলে যায়। একটি গোপন জায়গায় লু বসে ফক্সির সঙ্গে খেলছিল। ফক্সি তখন আরামে ঘুমাচ্ছিল, কিন্তু লু বারবার তাকে বিরক্ত করে জাগাচ্ছিল। তারপর ফক্সি অনেক রেগে যায়। তারপর বলে, আমার লোম এত নরম বললে কি আমাকে তোমার পোষা পেট মনে হয়? আমি কিন্তু সাধারণ শিয়াল নই, আমি 9 টেল ডেমন ফক্স আর ডেমন বিস্টদের কুইন। এই কথা বলেই ফক্সি দৌড়ে পালিয়ে যায় আর লু হাসতে হাসতে তার পেছনে দৌড়াতে থাকে। অন্যদিকে লিহান বসে কাপড় সেলাই করছিল। এটা থেকে জিয়া রেগে গিয়ে বলল, তুমি এখানে ডঙ্গল সিটির মিংহো টাওয়ারের খবর জানতে এসেছো নাকি সংসার পাতাতে এসেছো? এর চেয়ে বাজে কাজ কি আর কখনো দিতে পারোনি? তারপর আবার একটা স্মৃতিহীন একটা বড় বাচ্চাকে আমাদের সঙ্গে নিয়ে বেড়াচ্ছ। সে আসলে লুর কথাই বলছিল, তার সব স্মৃতি মুছে গেছে। তখন লংহুয়ান শান্তভাবে বলে, সবকিছু এত তাড়াহুড়ো করে দেখার দরকার নেই, একটু ধীরে ধীরে এগুলির পৃথিবী ভেঙে পড়বে। এরপর সে লিহানকে জিজ্ঞেস করলো, আমরা এখানে কার জন্য অপেক্ষা করছি? তুমি কি তোমার মাস্টারের অপেক্ষা করছো? ঠিক সেই কথাটা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ সেখানে একজন উপস্থিত হয়। আর তাকে দেখেই লংহুয়ানের চোখে বিস্ময় বড় হয়ে যায়, কারণ যাকে সে দেখছিল তাকে সে এতদিন মৃত হয়ে বেসেছে। সেই মাস্টারই আজ তার সামনে জীবিত হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক নিজের বহু বছর পুরনো মাস্টারকে সামনে দেখে লংহুয়ান পুরোপুরি হতবাক হয়ে যায়। এতদিনে সে বিশ্বাস করে ফেলেছিল তার মাস্টার অনেক আগে মারা গেছে, কিন্তু আজ তিনি একেবারে জীবিত অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আছেন। অন্যদিকে মাস্টার জিং কারো দিকে তাকিয়ে ভীষণ খুশি হয়ে এগিয়ে যায়। লংহুয়ান প্রথমে ভেবেছিল তিনি হয়তো তার কাছে আসছেন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তার সেই ভুল ভেঙে যায়, কারণ মাস্টার জিং তার কাছে না গিয়ে
সরাসরি লুর সামনে গিয়ে আবেগ ভরা কণ্ঠে বলে, তুমি সত্যি বেঁচে আছো। এ দৃশ্য দেখে লংহনের হৃদয় একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। এদিকে মাস্টার জিং নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না। তিনি এখন অবাক হয়ে লুর দিকে তাকিয়েছিলেন। ঠিক তখনই হঠাৎ লিহান প্রচন্ড রাগ নিয়ে সামনে এসে কোনো কথা না বলেই তার উপর আক্রমণ চালিয়ে দেয়। একের পর এক শক্তিশালী আঘাত করতে করতে লিহান তাকে সেখান থেকে দূরে নিয়ে যায়। লংহন তাকে থামাতে যাচ্ছিল, কিন্তু জিয়া তাকে আটকে দিয়ে বলে সে তার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিচ্ছে। এত বছর ধরে এই দিনের জন্যই সে অপেক্ষা করছে, এখন তাকে থামাতে যেও না। এদিকে লি ভয়ে জিয়াকে জিজ্ঞেস করলো, সিনিয়র সিস্টার, সিনিয়র ব্রাদার কাকে হয়ে মারছেন? কিন্তু লংহন কোনো উত্তর না দিয়ে তাকে নিরাপদে সরে গেল, কারণ লিহানের ছোড়া একটা শক্তিশালী আঘাত তার দিকেও আসছিল। এদিকে মাস্টার জিং এর অবস্থা ইতিমধ্যে খুব খারাপ হয়ে গিয়েছিল। লিহান আবার সেই আঘাতটা করে তাকে হত্যা করতে যাচ্ছিল। ঠিক তখনই মাস্টার জিং নিজের অরা ব্যবহার করে সেই আঘাতটা কোনো মতে ঠেকিয়ে দেন। তবে এটা করতে গিয়ে তার ভীষণ কষ্ট পাচ্ছিলেন সে। লিহানের চোখে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন দেখে তিনি বলে ওঠেন, তুমি কি সেই পালিয়ে যাওয়া ট্রু ড্রাগন ডেস্টিনির প্রিন্স নও? একথা শুনেই লিহান ঠান্ডা গলায় উত্তর দেয়, দেখছি তোমার স্মৃতিশক্তি এখনো বেশ ভালো আছে। একথা বলেই সে আবারও আক্রমণ শুরু করে দেয়। বাঁচার জন্য মাস্টার জিং একটি নীল রঙের ফ্লেম ছেড়ে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লিহান মুহূর্তের মধ্যেই তার সামনে এসে দাঁড়ায়। সে ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে বলে, তাহলে তোমার এই ভালো স্মৃতিশক্তি ব্যবহার করে বলো আর বাকি এল্ডার কোথায় আছে, আর এবং তারা কারা? তিনজনকে তো আমি আগে মেরে ফেলেছি। ভয় কাঁপতে কাঁপতে মাস্টার জিং উত্তর দেয়, আমার কিছু মনে নেই। লিহান মুচকে এসে বলল, কোনো সমস্যা নেই, আমি তোমাকে মনে করে দিচ্ছি। কথা শেষ করে সে নিজের স্পিরিচুয়াল পাওয়ার ছেড়ে প্রচন্ড জোরে শট চালায়। মুহূর্তের মধ্যে তলোয়ারটি মাস্টার জিং এর হাতে কেটে যায়। তার হাত থেকে রক্ত ঝরতে শুরু করে আর তিনি যন্ত্রণায় চিৎকার করে ওঠেন। এরপর লিহান তার গলা চেপে ধরে রাগে গর্জে উঠে বলে, তাড়াতাড়ি বল। এই দৃশ্য দেখে দুই মেয়ের মন অজানা আশঙ্কায় কেঁপে ওঠে, কিন্তু লিহান থামে না। সে একের পর এক ঘুষি মারতে থাকে। তারপর বলে, আমার হাতে বেশি সময় নেই। কিন্তু তখনই লু দৌড়ে এসে মাস্টার জিংকে বাঁচানোর চেষ্টা করে। লংহনও একই কাজ করতে চাইছিল, শেষ পর্যন্ত তাকে থামাতে পারেনি। লু এসে লিহানের হাত শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলে, সিনিয়র, আর না, উনি আগে অনেক আঘাত পেয়েছেন, আরো মারলে উনি মারা যাবেন। কিন্তু লিহান তাকে সরিয়ে দিয়ে আবারও আঘাত করতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তেই লু নিজের মাস্টার জিং এর সামনে দাঁড়িয়ে পড়ে। ফলে লিহান না চাইলেও আঘাতটা থামাতে বাধ্য হয়ে যায়। লু তার হাত ধরে অনুরোধ করে বলে, সিনিয়র প্লিজ থেমে যান। লুর কথা শুনে লিহান কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে নিজের রাগ নিয়ন্ত্রণ করে তাকে ছেড়ে দেয়। এদিকে গুরুতর আহত মাস্টার জিং এর ক্ষত দেখে লু ভীষণ চিন্তিত হয়ে পড়ে। মাস্টার জিং আবেগ নিয়ে তার দিকে তাকিয়ে বলেন, তুমি একদম আগের মতোই আছো, একটু বদলাওনি। কিন্তু লু অবাক হয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল, আপনি কি আমাকে চেনেন? এই একটি প্রশ্ন শুনেই মাস্টার জিং বুঝে যান লু তার সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই সে তাকে চিনতে পারছে না। এদিকে লিহান আবারও মাস্টার জিং এর গলা চেপে ধরে বলে, এখন আবেগ দেখানোর সময় নয়, তাড়াতাড়ি বলো ওই হোয়াইট রোব 3 ঘোস্ট কারা? মাস্টার জিং কষ্ট করে শ্বাস নিতে নিতে উত্তর দেয়, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনতাম না। হেলেনিয়ান আমাকে সবার সঙ্গে একত্র করেছিল, তারপর অনেক মানুষকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। আমরা কেউ একে অপরের আসল পরিচয় জানতাম না। পাশে দাঁড়িয়ে থাকা জিয়া মন দিয়ে সব কথা শুনছিল। সত্য মিথ্যা বোঝার ক্ষমতা তার আছে, তাই লিহান তার দিকে তাকিয়ে জানতে চাই লোকটা কি সত্যি বলছে কিনা। জিয়া শান্তভাবে বলে, এখন পর্যন্ত সে একটা কথা মিথ্যা বলেনি, কিন্তু পুরোপুরি সত্য বলছে না। সে নিজের দোষ লুকানোর চেষ্টা করছে। একথা শুনে লিহান আরো জোরে তার গলা চেপে ধরে, তারপর বলে, তাহলে বলো হেলেনিয়ান এখন কোথায় আছে? মাস্টার জিং অসহায় গলায় বলে, বিশ্বাস করো, সবকিছু করার পরও আমি খুব অনুতপ্ত ছিলাম, তাই নিজের জীবন ছেড়ে সবার চোখের আড়ালে চলে গিয়েছিলাম। সবাই যেন ভাবে আমি মারা গেছি, সেই কারণেই এমনটা করেছিলাম। তুমি যদি আজ আমাকে খুঁজে না পেতে, তাহলে নতুন জীবন শুরু করে দিতাম। তাই এখন সত্যি জানি না সে কোথায় আছে। এই কথাটা শুনে লিহানের রাগ আরো বেড়ে যায়। সে মাস্টার জিংকে তুলে ধরে ছুঁড়ে মারে। প্রচন্ড আঘাতে তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। এদিকে লংহন দ্রুত লুকে নিজের পেছনে সরিয়ে নিরাপদে রাখে। কিছুক্ষণ পর মাস্টার জিং বুঝে যায় কোনো তথ্য না দিলে লিহান তাকে জীবিত ছাড়বে না। তাই সে বলে, যদি সত্যি হেলেনিয়ানের খোঁজ চাও তাহলে সংলিকে খুঁজে বের করো। এখনকার ফ্যামিলিয়ন লিডার সব জানেন। সংলির নাম শুনেই লিহান জিজ্ঞেস করে, তাহলে সেই সোল ফ্লাওয়ার তোমাকে ওই দিয়েছিল? মাস্টার জিং মাথা নেড়ে বলে, হ্যাঁ, সে বলেছিল যদি আমি যথেষ্ট কাল্টিভেটরদের কাল্টিভেশন সেই গাছ দেই, তাহলে আমার প্রিয় মানুষটাকে আমি জীবিত করতে পারবো। একথা শুনেই জিয়া হেসে বলে, দেখছি ওই ছোট্ট লোকটা আমাদের ভাবনা চাইতেও বেশি চালাক। এরপর লিহান লক্ষ্য করে মাস্টার জিং এর শরীরে গুরুতর আঘাতগুলো তার নিজের নয়। সে জিজ্ঞেস করে, এই আঘাতগুলো কি সংলি দিয়েছে? মাস্টার জিং বলে, হ্যাঁ, সে বলেছিল এটা নাকি তোমার জন্য তার উপহার। এখন লিহানের যত সব তথ্য দরকার ছিল সবই সে পেয়ে গেছে। সে ধীরে ধীরে তার শট বের করে মাস্টার জিং এর দিকে তাকায়। ঠিক তখনই লু দৌড়ে এসে তার সামনে দাঁড়ায়। সে কাঁদতে কাঁদতে বলে, সিনিয়র ব্রাদার, উনি তো আপনাকে সব বলে দিয়েছেন, এখন দয়া করে ওনাকে ছেড়ে দিন।